নমস্কার, আমি অভিজিৎ বলছি। আমার চ্যানেল স্মৃতি সততই সুখের। আগের দিনের ভিডিওতে আমি বলেছিলাম যে পাড়ার যৌথ পরিবার যেরকম যে কোনো অনুষ্ঠানে আনন্দঘন মুহূর্তে তারা কিভাবে একাত্ম হয়ে একটা যে কোনো অনুষ্ঠানে, পাড়ার যে কারো বিয়ে, অন্নপ্রাশন বা যে কোনো জন্মদিনের অনুষ্ঠান বা যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়তো, সে সম্বন্ধে আপনাদের বলেছিলাম। আজকে আপনাদের সামনে আলোচনা করব একটু অন্যরকম আলোচনা। সেটা হচ্ছে, দেখুন, আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে সারা ভারতবর্ষ, সারা পশ্চিমবঙ্গ তার মধ্যে অন্যতম, যে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। মানুষ থাকতে পারছে না। কোথাও 39, কোথাও 40, কোথাও 42, কোথাও 41 ডিগ্রি টেম্পারেচার। খুব কষ্ট পাচ্ছে মানুষ। চারিদিকে মানে বৃষ্টির জন্য হাহাকার, একটু ঝড়ের জন্য হাহাকার। কিছুদিন আগে অবশ্যই একটা ঝড় হয়ে গেল, যদিও ঝড় কোনো সময় ভালো হয় না। রিমেল নামে যে ঝড়টা হয়ে গেল, সেটাতে প্রচুর মানুষের ক্ষতি হয়েছে। কারো বাড়ি ভেঙে গেছে, কারো বাড়ির চাল উড়ে গেছে। সেটা বিষয় না। বিষয়টা, ধরুন, আমরা ছোটবেলায় যখন কালবৈশাখী হতো, সেই কালবৈশাখীতে আমরা আম কুড়াতে যেতাম। আপনারা অনেকে গেছেন, আম কুড়িয়েছেন, গাছের তলায় দাঁড়িয়ে আনন্দ করেছেন। তখনও বাজ পড়তো, কিন্তু এখন ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি যে বাজ পড়ছে। বাজ পড়াতে প্রচুর লোক মারা যাচ্ছে। যেমন মালদাহতেই একটা আম বাগানে প্রায় 10-12 জনের ওপর মারা গেছে বাজ পড়ে। তার মধ্যে শিশু আছে, বড়ও আছে। তা কেন এই বাজ পড়ছে? ধরুন, আমি বিজ্ঞানী নই। আমি বিজ্ঞান, কেন বাজ পড়ে, কিভাবে তৈরি হয়, ঝড় কিভাবে তৈরি হয়, অত ভালো জানি না, জানিই না বলতে পারেন। আপনারা হয়তো কেউ কেউ জানতে পারেন। কিন্তু আমি বলতে চাইছি যে কেন এই জিনিসগুলো কেন হচ্ছে এত। যখন গরম পড়ছে, মারাত্মক গরম, যখন বৃষ্টি হচ্ছে টানা বৃষ্টি, যখন শীত পড়ছে তখন খুব শীত, তাও সেরকম নয়। পাহাড়ে ধস নামছে, পাহাড়ে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। এপিসোডটা একটু বড় হবে। আপনাদের সাথে আলোচনায় যেটা পড়তে চাইছি সেটা হলো যে এত বাজ পড়ছে, বৃষ্টি নেই কেন, কারণ কি? মানুষ বলছে গাছ লাগাও, বড় বড় রাজনৈতিক নেতারা বলছে গাছ লাগাও, প্রকৃতিবিদরা বলছে গাছ লাগাও। আচ্ছা, এই গাছ লাগাতে বলছে, তা গাছগুলো গেল কোথায়? উবে গেল কি? একটা সময় আমরা, ধরুন, বয়স হয়েছে আজকে, যখন আমরা খুব ছোট ছিলাম, আপনারাও যখন খুব ছোট ছিলেন, তখন প্রচুর গাছ ছিল। আসল কথা, চারিদিকে সারা কলকাতা শহর সহ মফস্বল এলাকাগুলো সহ গ্রামাঞ্চলগুলোতে এত ফ্ল্যাট বাড়ি, যেখানে হয়তো কোনো জমিতে 10টা গাছ ছিল, কেটে একটা ফ্ল্যাট বাড়ি হয়ে গেল। 7 মহলা, 6 মহলা, 10 মহলা ফ্ল্যাট বাড়ি, সেখানে কিছু মানুষের পদার্পণ ঘটল। কিন্তু যে গাছগুলো কাটা হলো, সে গাছগুলো আর নতুন করে পোতা হলো না। কেন পোতা হলো না, কি জন্য পোতা হলো না, তার বিভিন্ন কারণ আছে। কিন্তু ধরুন, এই যে রাস্তা চওড়া হয়, সড়ক হয়, জাতীয় সড়ক হচ্ছে বা বিভিন্ন রাস্তা চওড়া হচ্ছে, সেখানে গাছগুলো, বড় বড় গাছ আমরা দেখতে পাই জাতীয় সড়কের ওপর দিয়ে গেলে। তা জাতীয় সড়কটা যখন চওড়া হলো, সে গাছগুলো তো ছিল, সে গাছগুলো তুলে বৈজ্ঞানিকসম্মতভাবে বা বিজ্ঞানসম্মতভাবে কোথাও আবার প্রতিস্থাপন করা হয় কি? হয় না। বেশিরভাগ গাছই পোতা হয় না, সেগুলো বিক্রি হয়ে যায়, কখনো জ্বালানি রূপে, কখনো কাঠ বা ফার্নিচার তৈরি করবার জন্য। আমরা মানুষ পৃথিবীর নাকি সব থেকে বুদ্ধিমান প্রাণী, অথচ আমরা এই জগৎটাকে ধ্বংসের দিকে ক্রমশ নিয়ে যাচ্ছি। যে এই যে গাছগুলো পোতা হয় বা বড় হয়, সেই গাছগুলোকে আমরা কেটে ফেলছি। আসল কথা কি জানেন তো? এই যে এত মানুষ, অর্থাৎ জনসংখ্যা বাড়ছে, জনসংখ্যার চাপ। আমি বলছিলাম না যে যৌথ পরিবার, অর্থাৎ আগেকার দিনে কি একটা বাড়িতে একসাথে 20 জন, 25 জন, 30 জন থাকতো। সেগুলো ভাঙতে টুকরো হতে
সেই বাড়ি, সেই জায়গাটা ভেঙে সেখানে একটা মাল্টি স্টোরেড বিল্ডিং হয়ে গেল। এবার এই মাল্টি স্টোরেড বিল্ডিংটা হলো, সেখানে দেখা গেল সেই পরিবারের 10 জন ছিল, মানে 10টা পরিবার ভেঙে টুকরো টুকরো হয়ে 10টা হয়েছে। সেই 10টা পরিবারের একটা করে ফ্ল্যাট রয়েছে। আবার তাদের আরো প্রপার্টি বাড়ানোর জন্য অনেকেই এখানে কাউকে ব্যক্তিগত আমি আঘাত করছি না বা ব্যক্তি বিশেষ কাউকে বলছি না, তার প্রপার্টি বাড়ানোর জন্য সে আরো একটা জায়গায় ফ্ল্যাট কিনল। এখন সেখানে যে ফ্ল্যাটটা হয়েছে, সেই ফ্ল্যাটটা কোনো জমির ওপর হয়েছে, সেখানে গাছ ছিল, সেই গাছগুলো কাটা হয়েছে। আজকে রাস্তার ধারে গাছ দেখতে পান না, সেই গাছগুলোর অবস্থা খুব একটা ভালো না। আপনি এখন টুনটুনি পাখি আপনারা দেখতে পান, আপনারা চড়াই পাখি দেখতে পান, আপনারা শালিক পাখি দেখতে পান, কাক দেখতে পান, কাক আমাদের পরিবেশ বন্ধু দেখতে পান? দেখতে পান না। কারণ ফলের গাছ নেই, গাছপালা নেই, তা পাখি আসবে কোথা থেকে? আমি ছোটবেলায় যখন আমার মা বাড়িতে, আমার মামা বেগুন গাছ লাগিয়েছিল, বইতে পড়েছিলাম যে টুনটুনি পাখি নাকি বেগুন গাছের পাতায় বাসা বাঁধে, এবং সেটা আমি সচক্ষে দেখেছিলাম। আমার খুব আনন্দ হয়েছিল। টুনটুনি পাখির ডিম পেড়েছিল, তাতে বাচ্চা হয়েছিল। আমার মামা বলেছিল, হাত দিস না, সুন্দর সেলাই করে একটা, ঠিক আমরা যেমন ফুচকা খাই, ফুচকার যে পাতা ছিল না, যে শাল পাতা দিত, সেই শাল পাতায় মতো একটা বাসা, ছোট্ট বাসা, 2 কি 3টে পাতা জুড়ে, তার মধ্যে সে ডিম পেড়েছিল, বাচ্চা হয়েছিল, আবার সে বাচ্চাটা বড় হয়ে উড়েও গিয়েছিল। কিন্তু এখন আর টুনটুনি পাখি আমরা দেখতে পাই না। শালিক পাখি দেখতে পান? দেখতে পান না। কোনো শালিক না, 2 রকম শালিক আছে দেখবেন, একটা কথা বলা শালিক, যেটা কথা বলতে পারে একটু পোষ মারলে, আর একটা গুয়ে শালিক বলতাম আমরা। দেখতে পান? দেখতে পান। কাক দেখতে পান? চড়াই দেখতে পান? দেখতে পান। আসল কথা, এইসব পাখিরা যেখানে যে গাছে বাসা বাঁধে, যে ফল খায়, যে ফল গাছ না থাকলে তো সে পাখি বাসা বাঁধবে না। কাক শুধু ময়লা নয়, সে তো খাবার খেতেও আসতে পারে, কিন্তু আসে না। শুনেছি এত টেলিফোনের যে টাওয়ার, সেই টাওয়ারগুলোর জন্য নাকি এই পাখিগুলো আর বেঁচে থাকতে পারছে না। তার যে তরঙ্গ, সেই তরঙ্গতে নাকি ওদের ক্ষতি হচ্ছে, ফলে ওরা হয় মারা যাচ্ছে, নয় দূরে কোথাও চলে যাচ্ছে, থাকছে না। এই চারিদিকে এত বাড়ি, এত বাড়ি, এত বাড়ি, কোনো জমি ফাঁকা পড়ে নেই। পুকুর বুঝিয়ে ভরাট, একটু বিতর্কিত মনে হতে পারে, কোনো রাজনৈতিক বক্তব্য আমি রাখছি না এখানে, একটু বিতর্কিত মনে হতে পারে, পুকুর ভরাট হয়ে বাড়ি হয়ে যাচ্ছে। যে জলাশয়, যেখানে সাপ খেলতো, মাছ খেলতো, ব্যাঙও খেলে বেড়াতো, ছোটবেলায় এরকম হয়েছে যে 2টো পাশাপাশি পুকুর, মাঝখানে রাস্তা, মেঘ ডাকছে, এক পুকুরে কই মাছ আর এক পুকুরে যাচ্ছে, সেই রাস্তা বেয়ে বেয়ে বেয়ে। ধরেছি সে মাছ, খেয়েওছি সে মাছ, একটা অন্যরকম মজা ছিল। এক পুকুর থেকে আর এক পুকুরে মাছ ভেসে যাচ্ছে, মশারির জাল নিয়ে মাছ ধরেছি, খেয়েছি সে মাছ, অন্যরকম মজা, বৃষ্টিতে ভিজতে ভিজতে। সে মজার যারা করেনি তারা বুঝবে না, যারা এটা দেখেনি তারা বুঝবে না, যারা একমাত্র দেখেছে, যারা এটা করেছে, একমাত্র তারাই বুঝবে এর কি আনন্দ ছিল। ঝড় হলে গাছে রাম পড়া, ওই গাছে রাম কুড়িয়ে আনা, তার সেই বাড়ির লোক চিৎকার করছে, এই আমাদের আম সব নিয়ে গেল, কিন্তু ওখান থেকে 4টে আম 6টা আম নিয়ে আসা। দুপুরবেলা স্কুল থেকে ফেরার পথে লোকের বাড়ির কাঁচা আম পেড়ে, পাঁচিলে উঠে কাঁচা আম পেড়ে একটা ব্লেড ভাঙা দিয়ে তার ছালটা ছাড়িয়ে সেটাকে কেটে একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে যে খাওয়ার স্বাদ, যারা খেয়েছেন একটু মনে করে দেখুন, সে স্বাদটা আপনার হয়তো জিভের গোড়ায় একটু হলেও অনুভব করবেন আমার কথা শুনে। সে দিনগুলো হারিয়ে গেছে, হারিয়ে যাচ্ছে মানুষগুলো। সব থেকে বড় কথা, মান আর হুঁশ। মানুষের মানবিকতা, মানুষের ভালোবাসা, মানুষের আবেগ কোথায় যেন হারিয়ে গেছে। মাঠ নেই, ছেলেরা ফুটবল খেলতে পারে না, মাঠ হারিয়ে গেছে কোনো প্রমোটারের থাবায় করাল গ্রাসে, পুকুর হারিয়ে গেছে কোনো প্রমোটারের করাল গ্রাসে। একের পর এক হাই রাইজ বিল্ডিং,
সেখানে কেবল অ্যান্টেনা বা বিভিন্ন কোম্পানির অ্যান্টেনাগুলো ভিড় করে রয়েছে চারিদিকে, কিন্তু আকাশের দিকে তাকিয়ে থাকি আমরা চাতক পাখির মতো, কখন বর্ষা আসবে। বর্ষা আসলে বলাকা অর্থাৎ বকের শাড়ি যে উড়ে যাবে, তাদের রাত সন্ধ্যেবেলা ঘরে ফিরবে, পাখিরা তাদের বাসায় ফিরবে, পাখিরা আনন্দ করে ভিজবে, টিয়া পাখির ঝাঁক ফিরে যাবে তাদের বাসায়। দেখতে পান না, হারিয়ে যাচ্ছে। এটার একটা কারণ যেটা আপনাদের বললাম, সেটা হচ্ছে যে যৌথ পরিবার ভেঙে গিয়ে টুকরো টুকরো হয়ে একই পরিবার, হয়তো একটা বাড়ি একটা ছাদ হলেই তাদের যথেষ্ট হতো, দরকার হতো না, কিন্তু তারা তাদের সম্পত্তি বাড়াচ্ছে, একটা দুটো তিনটে চারটে ফ্ল্যাট তারা কিনে রাখছে, প্রপার্টি কিনছে। কিন্তু প্রপার্টি কিনতে গিয়ে হয়তো এটা কোনো অসুবিধার কিছু নেই, অসুবিধে নেই এই কারণে যার পয়সা আছে সে তো কিনতেই পারে, সে কিনবে, অসুবিধা কোথায়? অসুবিধাটা হচ্ছে অন্য জায়গায়। অসুবিধাটা হচ্ছে যে এই কারণে, এই হাই রাইজগুলো ওঠার কারণে, ছোট ছোট ফ্ল্যাট বাড়ি পাড়ায় পাড়ায় গজিয়ে ওঠার কারণে আমাদের গাছপালা দ্রুত হারিয়ে যাচ্ছে। ফলে গরম ক্রমশ বাড়ছে, বৃষ্টির দেখা নেই। যে সময় বৃষ্টি হওয়ার কথা, যে সময় কালবৈশাখী হওয়ার কথা, কালবৈশাখী অর্থাৎ বৈশাখ মাসের আগে সাধারণত একটা দুটো তিনটে চারটে কালবৈশাখী হতো, আজ একটাও দেখতে পাওয়া যায় না, হারিয়ে গেছে। বরফ গলছে পাহাড় থেকে, নদী শুকিয়ে যাচ্ছে ক্রমশ, সমুদ্রের জলস্তর বাড়ছে। বিজ্ঞানীরা বারবার করে সতর্ক করছেন যে এই যে গ্লোবাল ওয়ার্মিং, এই গ্লোবাল ওয়ার্মিং এর জন্য জলস্তর বাড়ছে, একটা করে রাজ্য বা দেশ জলের তলায় চলে যাবে আগামী দিনে, থাকবে না অনেক রাজ্য, থাকবে না অনেক দেশের বিভিন্ন অঞ্চল, তারা জলের তলায় চলে যাবে। কিন্তু আমরা কি সত্যি সচেতন হচ্ছি না? যদি হতাম, আমরা রাজনৈতিকভাবে যে দলগুলোর জন্য আমরা লড়াই করি বা ভোট দিতে যাই, ভোটের দিন ওটা নাকি আমাদের গণতান্ত্রিক অধিকার, তাহলে একটা গাছ লাগানোও তো আমাদের গণতান্ত্রিক অধিকার। শুধু গণতান্ত্রিক নয়, একটা সচেতন মানুষের কাজ হচ্ছে একটা গাছ লাগানো এবং সেই গাছটাকে রক্ষণাবেক্ষণ করা। সেদিনকে দেখছিলাম একটা ছোট্ট ভিডিওতে ফেসবুকে, যে জলপাইগুড়ির একজন ভদ্রলোক কাঠ ফাটা রোদে একটা কোদাল নিয়ে আর কিছু চারা গাছ নিয়ে গাছ লাগিয়ে যাচ্ছেন দিনের পর দিন। অর্থাৎ সে মানুষটা নিজে সচেতন, কিন্তু আমাদেরকে সচেতন করতে পারছে না, আমরা সচেতন হতে পারছি না বা হচ্ছি না। আমরা কিন্তু বড় বড় করে ফেসবুকে লিখছি, উফ কি গরম, উফ গাছ লাগান, প্রাণ বাঁচান, বড় বড় কোটেশন দিচ্ছি, বড় বড় কোটেশনে লিখছি ফেসবুকে, কিন্তু আমরা নিজেরা মাটিতে নেমে একটাও গাছ লাগাচ্ছি না। বা যে গাছটা মরে যাচ্ছে সেই গাছটার পরিবর্তে একটা গাছ লাগানো, সেটাও করছি না। আমরা যেন ক্রমশ রোবটের জায়গা নিচ্ছি। হ্যাঁ, এরকম দিন আসছে, দেখছি যে বিভিন্ন দেশে, চীনে, জাপানে রোবট কাজ করছে, রোবট রান্না করছে, রোবট খাবার সার্ভ করছে, রোবট ওষুধ খাওয়াচ্ছে অসুস্থ মানুষকে। অর্থাৎ মানুষ রোবট হচ্ছে আর রোবট মানুষ হচ্ছে। তাই আপনাদের সবার কাছে আবেদন, ভোট দেওয়া যেমন আমাদের গণতান্ত্রিক অধিকার, তেমন একটা গাছ লাগানো একটা সচেতন মানুষের অধিকার বা কর্তব্য বোধের মধ্যে পড়ে। তাই প্রত্যেককে অনুরোধ করব, যারা আমার ভিডিওটা দেখবেন, যে যেখানেই থাকুন, একটা গাছ লাগিয়ে অন্তত পরিবারের 4 জন থাকলে 4 জন, 3 জন থাকলে 3 জন, 2 জন থাকলে 2 জন, বা আপনি নিজে সচেতনভাবে একটা গাছ লাগান। গাছ থাকলে আমরা থাকব, গাছ থাকলে পশু পাখি থাকবে, না হলে হয়তো আর একটা সেই পৃথিবীর সৃষ্টি হলো, মানে ডাইনোসর যুগ চলে গেল, মানুষ জন্ম নিল, হয়তো এইরকম একটা দিন আসবে, মানুষ চলে যাবে, আবার হয়তো ডাইনোসর বা অন্য কোনো প্রাণী আবার এই পৃথিবীতে রাজত্ব করবে। তাই সচেতন, শিক্ষিত, বুদ্ধিমান মানুষ হিসেবে আপনাদের কাছে আবেদন, গাছ লাগান, প্রাণ বাঁচান, পরিবেশ বাঁচান এবং
আমাদের পরবর্তী প্রজন্ম, আপনাদের পরবর্তী প্রজন্মকে রক্ষা করুন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। বিষয়টা যদি মনের মতো হয়ে থাকে অবশ্যই কমেন্টস করবেন। ভুল ত্রুটি হয়ে থাকলে কমেন্টস করবেন। এই কমেন্টসের মাধ্যমে আমি অন্তত আমার ভুল ত্রুটিগুলো শিখতে পারবো, শুধরাতে পারবো। কারণ সমালোচনা কোনো সময় খারাপ নয় বলে আমি মনে করি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।